আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। দর্শক, আজকে আমরা কথা বলবো, আপনারা নিশ্চয়ই ঢাকার পত্র-পত্রিকায় পড়েছেন এবং টেলিভিশনের খবরে জেনেছেন যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি সাম্প্রতিক সময়ে বেশ বক্তৃতা করেন, অনেক কথাবার্তা বলেন, নানা বিষয় নিয়ে তিনি কথা বলেন। তবে খুব আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জামাতে ইসলামের ভূমিকা নিয়ে তিনি কিছু কথাবার্তা বলেছেন। আমরা বরাবরই জামাতে ইসলামকে জানি বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করার জন্য, বা মুক্তিযুদ্ধের সময় আল বদর, আল শামস, রাজাকার বাহিনী গঠন করা, এইসব নানা কারণে আমরা জামাতে ইসলামকে আমরা ওইভাবে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসাবে আমরা দেখি। কিন্তু এখন তিনি বলছেন যে ১৯৭১ সালে যদি জামাতে ইসলামী কোনো ভুল করে থাকে, তিনি মনে করছেন কোনো ভুল করে নাই, এবং ভুল করে থাকে এবং সেটি যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, তাহলে জামাতে ইসলামী কিংবা জামাতে ইসলামের নেতারা ক্ষমা চাইবেন। ঠিক এই বিষয় নিয়ে আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ শোনার জন্য আমি আমন্ত্রণ জানিয়েছিলাম সৈয়দ বদরুল হাসান। তিনি লন্ডনে থাকেন, সিনিয়র সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক। আন্তর্জাতিক রাজনীতি, বাংলাদেশের রাজনীতি সম্পর্কে তিনি খোঁজ খবর রাখেন এবং বিশ্লেষণ করেন। আপনারা যারা ঢাকা টেলিভিশন দেখেন, ঢাকা টেলিভিশনেও ওনার ব্যাখ্যা বিশ্লেষণ আপনারা শুনে থাকবেন। সৈয়দ বদরুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি যে আপনি আমাকে সময় দিতে রাজি হয়েছেন সেই জন্য। আমরা একদম সরাসরি যদি আলোচনায় চাই, আপনি নিশ্চয়ই জামায়াতের আমির ডাক্তার শফিকের বক্তব্যটা শুনেছেন, যে তিনি বলেছেন যে ১৯৭১ সালে মানে যদি কোনো অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয় তাহলে তারা ক্ষমা চাইবে। তাহলে জামাত কি ১৯৭১ সালে কোনো অপরাধ করেনি? তারা কি কোনো রাজনৈতিক ভাবে কোনো ভুল করেনি? আপনার কি মনে হয়? তার এই বক্তব্যটাকে আপনি কিভাবে দেখবেন? আমি যেটা দেখবো যে আমরা সকলেই জানি, আমরা যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দেখেছি, যুদ্ধ সম্বন্ধে আমরা জানি, আমরা ওয়াকেফাল, যুদ্ধ সম্বন্ধে আমরা লেখালেখি করেছি, আমরা বই পড়েছি, অনেকে বই লিখেছেন। তো সেই তাদের বেলায় আমরা সেই ক্ষেত্রে আমরা দেখছি যে জামাতের দরকার ছিল, উচিত ছিল বহু বছর আগে তাদের ক্ষমা চাওয়া। তাদের যে ভূমিকা এটা তো আমরা জানি। এখন তিনি যদি বলে থাকেন, তিনি যে বলেছেন, তিনি বলেছেন যদি কোনো অপরাধ করে থাকে। আমরা জানি ১৯৭১ সালের ২৫শে মার্চের পর যে কয়েকজন নেতা, ডানপন্থী নেতা জেনারেল টিক্কা খানের সাথে দেখা করেছিলেন, এর মধ্যে ছিলেন প্রফেসর গোলাম আজম। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান জামাতে ইসলামের আমির ছিলেন। তিনি সেখানে দেখা করেছেন। তারপর তো আপনি যেমনটি শুরুতে বললেন যে জামাতে ইসলামী পাকিস্তান বাহিনীর সাথে সহযোগিতা করেছে এবং আল বদর বাহিনী, আল শামস বাহিনী গঠন করেছে, এবং পুরো ৭১ সাল তারা কিন্তু আবার শুধু আল বদর আর আল শামস বাহিনী গঠন করেনি, তথাকথিত শান্তি কমিটি যেগুলো হয়েছিল সেগুলোর সাথে তারা জড়িত ছিল, এবং প্রত্যেকটি জায়গায় তারা দখলদার পাকিস্তান বাহিনী সহযোগিতা করেছে। এটা সারা বছর আমরা দেখেছি, আমরা যারা বাংলাদেশে ছিলাম তখন আমরা এটা দেখেছি। এবং অনেক মুক্তিযোদ্ধাকে বা অনেক আওয়ামী লীগের যারা মুক্তিযুদ্ধ সমর্থন করতেন, আওয়ামী লীগের সমর্থন করতেন, এবং তাদের পরিবারকে তারা পাকিস্তানিদের হাতে ধরিয়ে দিয়েছেন। এই বিষয়টা আমরা ৭১-এ দেখেছি। এবং সর্বোপরি আমরা দেখেছি যে ডিসেম্বর মাসে দেশ স্বাধীন হওয়ার কয়েকদিন আগে ১৩, ১৪, ১৫ এই ৩টি দিন ডিসেম্বর ৭১ সালে তারা কিন্তু ধরে ধরে প্রত্যেক বাড়ি থেকে আমাদের যে বুদ্ধিজীবী ছিলেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, অন্যান্য যারা ছিলেন বাংলাদেশের যে আপনার যে গণ্যমান্য ব্যক্তি, জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে নিয়ে তারা হত্যা করেছে। এটা আমরা জানতাম না, যে আমরা কিন্তু দেশ যখন স্বাধীন হয় ১৬ই ডিসেম্বর, তখন আমরা জানি না। একদিন দুদিন পরে যখন তাদের লাশ পাওয়া গেল, তাদের যে লাশগুলো লাশের মধ্যে পচন ধরেছিল, তখন আমরা জেনেছি। তারপরও সব লাশ কিন্তু পাওয়া যায়নি, অনেকের লাশ এখনো পাওয়া যায়নি। আদৌ পাওয়া যাবে কিনা বা সন্ধান পাওয়া যাবে কিনা আমরা জানি না। এই ছিল জামাতের ভূমিকা, এটা একটা। তারপরে আরেকটা বলবো যে নভেম্বর ১৯৭১ সালে মাঝামাঝি এই ডানপন্থী কয়েকজন নেতা, যেমন নুরুল আমিন, গোলাম আজম, এরা কিন্তু ইয়াহিয়া খানের আমন্ত্রণে আবার রাওয়ালপিন্ডি গিয়েছিলেন। তখন তো পাকিস্তানের শেষ পর্যায়ে যুদ্ধ এমন একটা পর্যায়ে এসে গেছে, মুক্তিযোদ্ধারা এত
সাফল্য দেখাচ্ছেন যে এরা রাওয়ালপিন্ডিতে গেলেন ইয়াহিয়া খানের সাথে আলোচনা করতে, পাকিস্তানের নতুন সংবিধান হবে ইয়াহিয়া খানের মাধ্যমে, এবং তার সহযোগিতা করতে গিয়েছিলেন। পরবর্তীতে আমরা দেখেছি নুরুল আমিনকে ইয়াহিয়া খান তার প্রধানমন্ত্রী করলেন। এর কিছুদিন পরে যখন বাংলাদেশ স্বাধীন হয়ে গেল তখন ইয়াহিয়া খান ক্ষমতা হস্তান্তর করলেন জুলফিকার আলী ভুট্টোর কাছে। ভুট্টো আবার নুরুল আমিনকে তার ভাইস প্রেসিডেন্ট, উপরাষ্ট্রপতি করলেন। আর সেদিকে গোলাম আজম স্বাধীন হয়ে গেল, তখন কিন্তু এরা বাংলাদেশ আর ফিরতে পারেনি, গোলাম আজম পাকিস্তানি রয়ে গেলেন। এবং ভুট্টো সরকার তাকে কিন্তু, গোলাম আজমকে বিভিন্ন দেশে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, সৌদি আরব, লিবিয়া, অন্যান্য জায়গায় পাঠিয়েছেন এটা বলার জন্য পাকিস্তানের পক্ষে, যাতে বাংলাদেশকে তারা তাদের রাষ্ট্র স্বীকৃতি না দেয়। কেন স্বীকৃতি না দেয়? প্রপাগান্ডা ছড়ানো হয়েছে গোলাম আজমের মাধ্যমে যে বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশে এক তো ভারতীয় দখলদার বাহিনী ঢুকে গেছে তাদের ভাষায়, তারপরে যে সরকার এসছে সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার, এরা মুসলমান নিধন কার্যক্রম চালাচ্ছে। একদম মিথ্যা কথা, কিন্তু তিনি এটা বলছেন। এক কথায় গোলাম আজম জামাতের আমির, তিনি সেখানে গিয়ে এই মধ্যপ্রাচ্যে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তিনি কার্যকলাপে লিপ্ত হয়েছেন। এবং পরবর্তীতে আমরা দেখলাম তিনি পাকিস্তানে রয়ে গেছেন, পাকিস্তানে আসেনি। 78 সালে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে তিনি বাংলাদেশে এলেন, তখন জেনারেল জিয়াউর রহমানের শাসন আমল আমাদের বাংলাদেশে। তিনি আর ফিরে গেলেন না, তার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। তখনকার সেই সামরিক সরকার, জিয়াউর রহমানের সরকার, তাকে, তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি, তাকে দেশে থেকে বাইরে করে দেন নাই, ডিপোর্ট করে দেননি, তাকে রেখে দিয়েছে। তারপরে তো আমরা দেখলাম পরবর্তীতে কিভাবে জামাতকে, আপনার জামাত ইসলামের রাজনীতিকে আবার বাংলাদেশের মধ্যে আসতে দেওয়া হলো। যেই জিয়াউর রহমান যেই পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স যেটা করা হলো 1975 আগস্ট মাসের পরে, যেই পরিবর্তনগুলি এলো, তখন আমরা দেখলাম যে অসাম্প্রদায়িক দেশ আমরা যুদ্ধের মাধ্যমে পেয়েছিলাম, সেটি আবার সাম্প্রদায়িক দেশে পরিণত হওয়ার পথে চলে যাচ্ছে, যায়নি কিন্তু চলে যাচ্ছে। তখন দেখলাম যে মুসলিম লীগ, জামাতে ইসলাম এবং অন্যান্য যে ডানপন্থী দল পাকিস্তানের পক্ষে ছিল, তারা কিন্তু বাংলাদেশে ফিরে এলেন। এর মধ্যে এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, দেশ যেদিন স্বাধীন হয়, মুক্ত হয়, পুরোপুরি মুক্ত হয় 16 ডিসেম্বর 1971 সালে, তো সেদিন কিন্তু আমরা ঢাকায় কোনো পত্রিকা দেখিনি, পত্রিকা অফিস বন্ধ ছিল, কিন্তু যুদ্ধ খুব তীব্র হয়ে গিয়েছিল। কিন্তু 18 ডিসেম্বর, দুদিন পর, বাংলাদেশের ঢাকায় বাংলাদেশ অবজারভার, তখন পাকিস্তান অবজারভার, ওটা ছাপা হয়েছে। তো পাকিস্তান শব্দটি কেটে হয়ে গিয়েছিল দি অবজারভার। হ্যাঁ, তারপরে যে দৈনিক পাকিস্তান, তো দৈনিক বাংলা হয়ে গিয়েছিল। তো সেই দুটি পত্রিকাতে যুদ্ধের খবর তো আছে, আত্মসমর্পণের, নেয়াজির আত্মসমর্পণের খবর আছে, ইন্দিরা গান্ধীর খবর আছে, বঙ্গবন্ধুর ছবি বড় আকার ছাপা হয়েছিল। একটা সংবাদ ছিল, একটা নিউজ আইটেম ছিল, যে দেশ স্বাধীন হওয়ার সাথে সাথে মুজিবনগর সরকার, যেখানে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ছিলেন, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ ছিলেন, তারা কিন্তু সাথে সাথে 4টি দলকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করলেন। একটি ছিল জামাত ইসলামী, আরেকটি মুসলিম লীগ, আরেকটা পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি পিডিপি, আরেকটা নিজামে ইসলাম। এই 4টি দলকে নিষিদ্ধ করা হয়েছিল। কেন? তারা পাকিস্তানি আর্মির সাথে সহযোগিতা করেছিলেন এবং গণহত্যায় তারা লিপ্ত ছিলেন। এখন যদি এইসব এতগুলি প্রমাণ আছে, এবং আমরা দেখেছি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে আওয়ামী লীগ সরকার আমলে যে বিচারগুলো করা হয়েছে, তাদের অনেক নেতাকে শাস্তি দেওয়া হয়েছে, অনেক নেতাকে ফাঁসিতে যেতে হয়েছে, এই প্রমাণগুলো রয়ে গেছে। এরপরে যদি তারা বলে যে আমরা যদি অপরাধ করে থাকি, তা তো টিকবে না। যদি অপরাধ করে থাকে, এটা সর্বজন স্বীকৃত, এবং শুধু বাংলাদেশের সরকারই বলেননি, বঙ্গবন্ধু সরকারই বলেননি, বা আওয়ামী লীগ সরকারই বলেননি, এটা কিন্তু বিভিন্ন বইয়ে যে পাকিস্তানি লেখক, ভারতীয় লেখক, বাংলাদেশের লেখক, সবাই যারা লিখেছেন, এই জামাতের এই ভূমিকার কথা সব জায়গায় আছে, এবং যে প্রমাণগুলো আছে তাদের মধ্যে, এটাই তো যথেষ্ট। এখন তাদের এই ডক্টর শফিকুর রহমান এবং জামাতের উচিত ছিল যে একদম পুরোপুরি ক্ষমা চাওয়া। ক্ষমা তারা চায়, তাদের ভূমিকা ঠিক পাকিস্তানের মতো, পাকিস্তান রাষ্ট্রের মতো। পাকিস্তান এখন পর্যন্ত ক্ষমা চায়নি, যে আমাদের দেশে যে এত গণহত্যা করলো, এখনো তারা ক্ষমা চায়নি,
এবং তারা তারা এখনো ভাবে, আমি কয়েক বছর আগে পাকিস্তানে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখেছি যে পাকিস্তানের তাদের যে ইতিহাসের বই এখনো পর্যন্ত তারা কিন্তু ওই তাদের শিশুদেরকে, স্কুলের ছাত্রদেরকে, কলেজের ছাত্রছাত্রীদেরকে আসল ঘটনা কি হয়েছে সেটা তারা জানতে দেয়নি। তারা একটাই বলেন যে ভারতীয় ষড়যন্ত্রের মাধ্যমে এবং ভারতীয় ষড়যন্ত্রের সাথে বাঙালি কয়েকজন রাজনীতিবিদ জড়িত ছিলেন, দেশটা ভেঙে গেছে। তো তারা ক্ষমা চায়নি। ঠিক সেভাবে জামাত ক্ষমতা, এখন জামাত বাংলাদেশের রাজনীতি করতে চায়। এই কিছুদিন 5ই আগস্টের আগ পর্যন্ত তো তারা নিষিদ্ধ একটা দল ছিলেন, ডিরেজিস্টার্ড, তাদের রেজিস্ট্রেশন ছিল না। তারা হঠাৎ করে এই পরিবর্তনের ফলে তারা আবার ক্ষমতায় আসে নাই, কিন্তু তাদের ক্ষমতা বলের কাছাকাছি আছে, মোটামুটি একটা পাওয়ার এক্সারসাইজ করতে পারছে। এবং অনেক জায়গায় তারা কিন্তু তাদের যে ব্যক্তিবর্গ আছেন অনেকজনকে তারা বসিয়ে দিয়েছেন। এখন তাদের একটা ধারণা এইটা করলেই, যেহেতু রাজনৈতিক পরিবর্তন হয়েছে দেশে, এই জন্য মানুষ এটা ভুলবে না। তাদের যে অপকর্ম, জামাতের যে অপকর্ম 71 সালে ছিল, এবং জামাতের প্রতি এখানে একটা কিছু বলে রাখা দরকার। কোনো রাজনৈতিক দল বা যে কোনো দলের বিরুদ্ধে মানুষের কোনো, বাঙালির কোনো আপত্তি থাকতো না। যেমন অনেক দল আছে, বাংলাদেশের ইতিহাস নিয়ে অনেকে প্রশ্ন তুলেন, অনেকে আপনার বিতর্ক করেছেন, বিতর্কিত কথাবার্তা বলেছেন, সেটা একটা দিক। কিন্তু যে দল 71-এ বাঙালি নিধনে 30 লক্ষ বাঙালিকে হত্যা করা হয়েছে, এবং সেই দল এখনো যদি বলে আমরা কোনো অপরাধ করিনি, তো তাহলে তো এটা গ্রহণযোগ্য হয় না। তো এইটাই আমি বলবো যে তাদের সরাসরি যেটা উচিত, জামাতের যেটা করা উচিত, সরাসরি একদম পরিষ্কার বলে দেওয়া যে আমরা যেটা 71-এ করেছিলাম আমাদের ভূমিকা ভালো ছিল না, আমরা স্বীকার করি। এবং যদি সেটা স্বীকার করে, তাদের জন্য কিন্তু সুবিধা হয়, তারা রাজনীতি করতে, বাংলাদেশের রাজনীতি করতে, বাংলাদেশের রাজনীতিতে স্পেস পেতে তাদের একটা সুবিধা হবে। তিনি আরো একটা কথা বলেছেন যে আমরা আসলে জামাতে ইসলামী ঠিক ভারত বিরোধী রাজনৈতিক দল না, কিন্তু আমরা মুক্তিযুদ্ধের সময় আমাদের ভারত যাওয়ার সুযোগ ছিল না, এবং যারা আরো অনেক মানুষ ভারত যায়নি, সো যারা ভারত যায়নি মানে বাংলাদেশে থেকে গেছে, তিনি একটা ইঙ্গিত করার চেষ্টা করেছেন যে তারাও তাদের মতোই আর কি, যে তার ঠিক এই বিষয়টাকে কিভাবে দেখবে। না, এখন তারা ভারত, মানে জামাতে ইসলামী ভারত যায়নি, তারা তো ভারত যেতে চাননি, তো তারা তো পাকিস্তান রক্ষা করেছেন শান্তি, তথাকথিত শান্তি কমিটির মাধ্যমে, আল বদর, আল শামস গঠন করে, রাজাকার বাহিনী গঠন করে। তো তারা তো উল্টো, আমার এখনো পরিষ্কার মনে আছে যে পত্রপত্রিকাগুলো প্রত্যেক কিছুদিন পর পরই এরা মিটিং, যেমন ইসলামী ছাত্র সংঘ, এদেরকে নিয়ে তারা বাইতুল মোকাররম ঢাকায় এবং বাংলাদেশের, মানে অকুপাইড বাংলাদেশের অনেক শহরে তারা ভারত বিরোধী মিটিং করতেন এবং স্লোগান দিতেন। তো তাদের একটা কথা ছিল, মানে ক্রাশ ইন্ডিয়া, তাদের একটা স্লোগান ছিল। তো ক্রাশ ইন্ডিয়া, ভারতকে ধ্বংস করো, এইটাই তো তাদের নীতি ছিল। এটা তো যারা ইতিহাস জানে বা এখনো রিসার্চ গবেষণা করে তারা তো এটা জানে। আর যে অনেকেই যায় নাই বাংলাদেশ, হ্যাঁ, আমরা তো 7.5 কোটি মানুষ দেশে ছিলাম, 1 কোটি চলে গিয়েছিল, 1 কোটি শরণার্থী হয়ে চলে গিয়েছিল। তো তার মানে এটা না যে বাকি যে 6.5 কোটি ছিল এরাও কি চলে যাবে নাকি? না, আমরা তো ছিলাম, আমরা দেশে ছিলাম, কিন্তু আমরা তো দেশে ছিলাম। এবং যারা থেকেছেন বাংলাদেশে, তারা বাংলাদেশে থেকে তাদের মতো করে মুক্তিযুদ্ধকে সহযোগিতা করেছেন, মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছেন। হ্যাঁ, ও সহযোগিতা করেছেন, মুক্তিযুদ্ধকে সমর্থন করেছেন, এবং এক কথা বলে ইংরেজি শব্দটা যদি ব্যবহার করি, যে ইন্টারনাল এক্সাইল, 10 কোটি, 1 কোটি ভারতে চলে গেছে শরণার্থী হিসেবে। আর আমরা যারা ছিলাম 6.5 কোটি, তখন আমরা ওই ইন্টারনাল এক্সাইল, দেশের ভিতরে আমাদের দেশে আমরাই একটা নিগৃহীত জাতি হিসেবে আমরা দেশের ভিতরে আমরা শরণার্থী ছিলাম, এবং আমরা সবসময় মুক্তিযুদ্ধকে সমর্থন করেছি। অনেকে, লক্ষ লক্ষ বাঙালি দেশের ভিতরে ছিলেন, মুক্তিযোদ্ধাদেরকে ঢাকা শহরে, গ্রাম অঞ্চলে সাহায্য করেছেন। এবং অনেকে, যেমন বঙ্গবন্ধুর কথা যদি বলি, বঙ্গবন্ধু পাকিস্তানে আটক ছিলেন তখন, এবং এটাও মনে আছে যে ঈদের দিন, মানে আপনার রোজার ঈদ, ঈদ উল ফিতর, তখন কিন্তু বাঙালি কোনো ঈদ করেন নাই, বঙ্গবন্ধুর জন্য সবাই দোয়া করছেন উনি যাতে জীবিত থাকেন। তখন তো আমরা জানতাম না উনি কোথায় আছেন, এটা জানি ওনার বিচার হয়েছে
একটা সামরিক আদালতে। তো এই যে একটা গোটা একটা জাতি একদম সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছে। তো সেই কাজটা এখন যারা দেশের ভেতরে মুক্তিযুদ্ধকে সমর্থন করেছে তাদের সাথে তো আর জামাতে ইসলামের তুলনা হয় না। জামাতে ইসলামী চেয়েছে পাকিস্তান টিকে থাক, আমরা চেয়েছি পাকিস্তান ভেঙে যাক। কেন ভেঙে যাক? পাকিস্তানকে ভাঙতে আমরা তো আনন্দের সাথে পাকিস্তান ভাঙিনি। পাকিস্তান আমাদের উপর অত্যাচার করেছে। প্রথম কথা, 1970 সালের ডিসেম্বরের নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তর তারা করেনি, মেজরিটি পার্টির নেতার কাছে তারা ক্ষমতা দেননি। তারপরে তারা গণহত্যা চালিয়েছেন। সেই গণহত্যায় জামাত ইসলামী এবং অন্যান্য যারা ডানপন্থী দল ছিলেন, এখন দেখবেন এত বছর পর অনেকেই কিন্তু এই ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন যে আমরা তো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলাম না। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যদি না থেকে থাকেন তো তখন এই বাহিনীগুলো কিভাবে গঠন করলেন? এবং 13, 14, 15 এই তিনটি, বিশেষ করে এই 3 দিন এতগুলো বুদ্ধিজীবীদেরকে আপনারা তুলে নিয়ে গেলেন, হত্যা করলেন, এগুলোর ব্যাখ্যা কে দেবে? এগুলো কারা নিয়েছিল? তখন তো আমরা পুরো সমস্ত পত্র পত্রিকা যেগুলো সেকালে যে পত্র পত্রিকাগুলো আছে, এবং শুধু আমাদের দেশ না, যে দেশের বাইরেও আমেরিকান পত্র পত্রিকা, ব্রিটিশ পত্র পত্রিকা, তারপর রাশিয়ান, সোভিয়েত ইউনিয়ন, তখনকার সোভিয়েত ইউনিয়নের পত্র পত্রিকা, সব জায়গায় রেকর্ড করা আছে জামায়াত ইসলামী কি কি করেছে। তো এগুলি তো প্রমাণ, এবং এগুলো যদি অস্বীকার করে তো এটা তাদের জন্যই ক্ষতিকর। এবং আমাদের জন্য একটা সমস্যা হচ্ছে যে তারা ক্ষমা না চেয়েও, তাদের অপরাধ স্বীকার না করেও এখনো বাংলাদেশের রাজনীতি করছেন। তো আমরা তো বাংলাদেশে এই ধরনের রাজনীতি কখনো চাইনি। দেশ স্বাধীন হওয়ার পর আমরা সবাই একটি গণতান্ত্রিক, উদারপন্থী, ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক একটা দেশ আমরা চেয়েছি। তো সেই দেশটা যদি আবার সাম্প্রদায়িকতার, যারা সাম্প্রদায়িক শক্তিকে তারা প্রতিনিধিত্ব করেন, তাদের হাতে যদি আবার চলে যায়, তাহলে আবার আমাদেরকে সেই পূর্ণ সংগ্রামে লিপ্ত হতে হবে। তো জামাতকে যেটা বলবো, জামাত এবং অন্যান্য যারাই 71 নিয়ে যে আবার যদি ইংরেজি একটা শব্দ রিভিশনিজম একটা কথা আছে, মানে ইতিহাস এক ধরনের হয়, আবার অনেকে পাল্টা ইতিহাস গড়ে তোলার চেষ্টা করে, কাউন্টার একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেন। তো সেটা এখানে সম্ভব নয়, যেহেতু সমগ্র বাঙালি জাতি, এমনকি যেসব প্রজন্ম 71-এর পরে জন্মগ্রহণ, এখন যারা ছাত্র সমাজ, যুব সমাজ, যুবতী যারা আছেন, তারাও জানেন জামাতের ভূমিকাটা কি। তো জামাত এবং তাদের মতো যারা ব্যক্তি বা দল আছেন, তাদের ভূমিকাটা পরিষ্কারভাবে গ্রহণ করতে হবে। যদি দেশের, পাকিস্তান তো ক্ষমা চাইতে হবে, ক্ষমা না চাওয়া পর্যন্ত আমাদের সম্পর্ক তাদের সাথে ভালো হবে না। যেমন জার্মানি ক্ষমা চেয়েছে, জাপান ক্ষমা চেয়েছে তাদের ভূমিকার জন্য সেই বিশ্বযুদ্ধের সময়, সেই ধরনের একটা ভূমিকা তাদের পালন করতে হবে। এবং যত দ্রুত জামাতে ইসলামী এই বিষয়টি বুঝতে পারবে, ততই আমার মনে হয় যে আমাদের জন্য একটা সেটি ভালো হবে, তাদের জন্য ভালো হবে। আমরা এই জায়গাটায় আলোচনাটা শেষ করব। দর্শক, আমরা আসলে কথা বলছিলাম যে জামাতে ইসলামের আমির সাম্প্রতিক সময়ে যেসব কথাবার্তা বলছেন, বিশেষ করে 71-এ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে, মুক্তিযুদ্ধে জামাত ইসলামের ভূমিকাকে তিনি ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করার চেষ্টা করছেন। সেই বিষয় নিয়ে এতক্ষণ ব্যাখ্যা বিশ্লেষণ করলেন সৈয়দ বদরুল হাসান, সিনিয়র সাংবাদিক, থাকেন লন্ডনে, যুক্তরাজ্যের লন্ডনে বসবাস করেন, এবং বাংলাদেশের জাতীয় রাজনীতি এবং আন্তর্জাতিক রাজনীতি নিয়ে তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকেন। এবং শেষ করার আগে আমি শুধু এটুকু বলতে চাই যে অবশ্যই আমরা বাংলাদেশের আমাদের আত্মপরিচয়কে আমরা বলি যে 1971 হচ্ছে আমাদের আত্মপরিচয়ের একটি মূল জায়গা। ফলে 1971 সালে বাংলাদেশের জন্মের, বাংলাদেশের আত্মপরিচয়ের যে ইতিহাস, সেটিকে উল্টে দিয়ে ভিন্ন কোনো ন্যারেটিভ দাঁড় করানোর যদি চেষ্টা করা হয় বৈরী রাজনৈতিক পরিবেশে, সেটি হয়তো সাময়িকভাবে এক ধরনের মানুষের সামনে আসবে, মনোযোগ পাবে, কিন্তু শেষ পর্যন্ত সেটা টিকবে না। সেটি হচ্ছে বাস্তবতা। সৈয়দ বদরুল হাসান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি সময় দেওয়ার জন্য এবং চমৎকার করে বিষয়গুলো ব্যাখ্যা করার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, ভালো থাকবেন। আমরা পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব।